গভীর রাতে স্বপ্নে এলেন শ্রী ঠাকুর। কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। সেটা 1999। প্রভাতবাবুর বয়স তখন 47। একদিন সন্ধ্যায় সাইকেলে করে বাড়ি ফিরছেন। এমন সময় একটা পোকা চোখে পড়ল। হাত দিয়ে চোখটা মুছে নিলেন, তেমন কিছু ভাবলেনও না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন চোখ ফুলে লাল হয়ে আছে। স্থানীয় এক হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখালেন। তিনি ওষুধ দিয়ে বললেন স্নান করবেন না। কিন্তু 3 দিন ওষুধ খাওয়ার পরেও দেখা গেল ফোলাও কমেনি, লালও কাটেনি। এরপর কাঁথিতে একজন অ্যালোপ্যাথি ডাক্তারবাবুকে দেখালেন। সেখানেও কোনো সুফল পাওয়া গেল না, বরং চোখটা স্টিফ হয়ে গেল, ঘোরানো যাচ্ছে না। একটা সমবায় সমিতিতে ম্যানেজারের পদে কাজ করতেন প্রভাতবাবু। সমিতির কাস্টমাররা বলতে শুরু করল, ম্যানেজারবাবু আপনার বাম চোখটা যেন বাইরে বেরিয়ে আছে। এরপর চৈতন্যপুর, চন্দননগর, এগরার ডাক্তারদের দেখিয়েও কোনো সুফল পাওয়া গেল না। সারাদিন সমিতিতে কাজের মধ্যে থাকার সময় কোনো অসুবিধা হতো না, কিন্তু রাত্রেবেলা ঘুম আসতো না। মনে হতো মাথার মধ্যে থেকে যেন হাতুড়ি খাওয়া দেওয়ার মতো আওয়াজ আসছে। মনে হতো সকালবেলা উঠে বোধহয় আর চোখে দেখতে পাবো না। রাত্রিতে নাম করতে করতে তবে ঘুম আসত। অবশেষে ভেলোরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনি। সেটা 1999 সাল। সেবার অক্টোবর মাসে দুর্গাপূজা। কোজাগরি লক্ষ্মী পূজার পরের দিন ভেলোরে যাওয়ার টিকিট। সঙ্গে যাবে পাশের গ্রামের আরেক ছেলে, নন্দদুলাল পাত্র, নন্দ ভাই। সে ইংরেজি এবং সেখানকার ভাষা বোঝে, কমিউনিকেশন করতে পারবে সে। কিন্তু তার বাবার বাৎসরিক শ্রাদ্ধ কালী পূজার দিন। সে পিতার একমাত্র সন্তান, অতএব কালী পূজার মধ্যেই তাকে ফিরে আসতে হবে। এই কথা অনুযায়ী নির্দিষ্ট দিনে ভেলোর যাত্রা করলেন তারা। ভেলোরে পৌঁছে চিকিৎসার ব্যবস্থা হলো। চক্ষু বিভাগে পরীক্ষা করার পর চক্ষু বিশেষজ্ঞ বললেন চোখের কোনো অসুবিধা নেই। জেনারেল বিভাগে যাওয়ার পরামর্শ দিলেন। জেনারেল বিভাগে একজন প্রতিষ্ঠিত এমডি ডাক্তারকে দেখাবার টিকিট করা হলো। ডাক্তারবাবুর কাছে হিন্দি এবং বাংলা মিশিয়ে অসুখের বিবরণ বলাতে ডাক্তারবাবু বললেন, আমি বাঙালি, আপনি বাংলায় বলুন। তিনি কয়েকটি টেস্টের কথা লিখলেন। পরের দিন 11টার সময় টেস্ট হলো। 7 দিন পরে ডাক্তারবাবু পরীক্ষার রিপোর্ট দেখে পুনরায় থাইরয়েড এবং মাথার স্ক্যান করানোর কথা লিখলেন। কাউন্টারে টাকা জমা দেওয়া হলো। 4 দিন পরে পরীক্ষার দিন পড়ল। আর 5 দিনের দিন সঙ্গেই নন্দদুলাল পাত্রর বাবার শ্রাদ্ধ। সে বাড়ি ফিরে যাবে, আর ডাক্তারবাবু বসবেন 7 দিন পরে। মনটা খুবই খারাপ হয়ে গেল প্রভাতবাবু। শুধু ঠাকুরের বীজ নাম জপ করে চলেছেন। শ্রাদ্ধের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কি না তার কথা বললেন। সেটা মোবাইল ফোনের যুক্ত নয়। ভেলোর থেকে কয়েন ফোনে কাঁথির এক দোকানদারের ল্যান্ডফোনে যোগাযোগ হতো। যাই হোক, কোনো বিকল্প ব্যবস্থা করা গেল না। সুতরাং নন্দদুলালকে বাড়ি ফিরতেই হবে। তখন খুব বিড়ি খেতেন প্রভাতবাবু। নন্দভাই বাড়ি ফিরে যাবে এই টেনশনে কয়েকদিন বিড়ি বেশি খাওয়া হচ্ছে। বিকেল 5টায় রান্না বসিয়ে দিয়েছে নন্দভাই, কারণ রাত্রি 8টায় বাসে চেপে কাঠপাটি স্টেশনে যেতে হবে। যত বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, মনের মধ্যে দিয়ে যেন ঝড় বইছে প্রভাতবাবুর। নন্দভাই না থাকলে হঠাৎ যদি অসুস্থ হয়ে যাই, তবে কাকে বলবো? এখানকার মানুষজন তো বাংলা বোঝে না, আর তিনি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানেন না। টেনশন যত বাড়ছে, ঠাকুরের নাম জপ তত বাড়ছে। সন্ধে 7টা। নন্দভাই বাস ধরার উদ্দেশ্যে যাওয়ার সময় পাশের রুমের মেদিনীপুরের ছেলের সঙ্গে দেখা করে প্রভাতবাবুর সুবিধা অসুবিধা দেখতে বলল এবং লজ থেকে চলে গেল। তাকে বিদায় দিয়ে রুমে এসে বসে নাম করছেন প্রভাতবাবু। প্রায় আধ ঘন্টা পরে মনে হলো, না, একা থাকা তার কিছুতেই সম্ভব নয়। নন্দভাইকে যেভাবেই হোক ফিরিয়ে আনতেই হবে। এই ভেবে রুমে তালা লাগিয়ে লজের গেট পেরিয়ে ছুটতে ছুটতে গেলেন বাসস্ট্যান্ড। কিন্তু সেখানে গিয়ে শুনলেন কাঠপাটি যাওয়ার বাস 5 মিনিট আগেই ছেড়ে গেছে। প্রায় কাঁদতে কাঁদতে লজে ফিরে এলেন প্রভাতবাবু। লজের গেট বন্ধ। লজে নিয়ম মতো 8টার সময় গেট বন্ধ হয়ে যায়। গেট কিপারকে বলে কয়ে ভিতরে ঢুকতে বকা শুনতে হলো। রুমে গিয়ে
বিছানায় শুয়ে কাঁদতে থাকলেন প্রভাতবাবু। কাঁদছেন আর নাম জপ করছেন। বড্ড একা লাগছে আজ। সব দিক থেকেই যেন ভারাক্রান্ত মন। নাম করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লেন মনে নেই। সেদিন ঘুমের মধ্যে দেখলেন প্রভাতবাবু শ্রী ঠাকুর মাথার কাছে এসে বসে মাথায় হাত বোলাচ্ছেন আর বলছেন, তোর কোনো ভয় নেই, আমি আছি না। তিনি চির আপনার। ঘুম ভাঙতেই মনে পড়ল প্রভাতবাবুর সেই অমোঘ আশিস। উঠে ইষ্টভীতি করে রুম থেকে বেরিয়ে বারান্দায় দাঁত ব্রাশ করছেন। হঠাৎ বাম দিকে রুমের ভিতরে বসে থাকা এক ভদ্রলোক ডাকলেন তাকে, বাবু এদিকে এসো। পরনে তার ধপধপে সাদা ধুতি পাঞ্জাবি। মুখ হাত ধুয়ে ভিতরে গিয়ে বসলেন প্রভাতবাবু। তাঁর মেয়ে এসে দুজনকে চা বিস্কুট দিয়ে গেল। একটু ইতস্তত করছেন প্রভাতবাবু। তিনি বললেন, চা খাও। হঠাৎই বললেন, তুমি বিড়ি খাও না খুব? প্রভাতবাবু বললেন, হ্যাঁ। তোমাদের রুম থেকে ধোঁয়া বেরোতে দেখেছি। তা তোমার সঙ্গী ছেলেটি কোথায়? প্রভাতবাবু বললেন, বাড়ি গেছে, তার বাবার বাৎসরিক শ্রাদ্ধ। তিনি বললেন, তাহলে তুমি খাবে কি? প্রভাতবাবু বললেন, আলু সেদ্ধ ভাত করে নেব। তিনি বললেন, না না, তোমাকে রান্না করতে হবে না। নির্দেশে সুরে বললেন, যে কদিন থাকবে আমার বাসায় খাবে। চোখে জল চলে এলো প্রভাতবাবুর। মনে ঝলক দিয়ে গেল কাল রাতের মাথায় হাত দিয়ে শ্রী ঠাকুরের সেই আশীর্বাণী, তোর ভয় নেই, আমি আছি না। ভদ্রলোক বললেন, বিড়ি খাবে না? আমি প্রচুর বিড়ি খেতাম, সারাদিন রাতে 2 বান্ডিল বিড়ি খেতাম। জানা গেল তার বাড়ি আসাম। একটা উচ্চ মাধ্যমিক স্কুলের হেডমাস্টার তিনি, বর্তমানে রিটায়ার্ড। বিড়ি খাওয়ার কারণেই হার্টের অসুখ হয়েছিল। ছেলে নেই, 2 মেয়ে, বিয়ে থা দিয়েছেন। জামাইরা সবাই চাকরি করে। মেয়েরা ভেলোরে নিয়ে এসে হার্টের অপারেশন করিয়েছে। 3 মাস পরে এখন চেক আপ করতে নিয়ে এসেছেন। ভদ্রলোক তার মেয়েকে বললেন, আজ থেকে ওর ছুটি না হওয়া পর্যন্ত দুপুরে এবং রাতে আমাদের কাছে খাবে, সেভাবেই রান্না করবি। প্রভাতবাবু আমতা আমতা করে বললেন, না, তার দরকার নেই। ভদ্রলোক প্রায় ধমকের সুরে নিরস্ত করলেন প্রভাতবাবুকে। আরও অনেক কথা হলো। দুপুর 12টার সময় খেতে আসতে বললেন। এইভাবে চলতে লাগলো দিনের পর দিন। যথাসময়ে থাইরয়েড এবং মাথার স্ক্যান পরীক্ষা হয়ে গেল। 7 দিনের দিন ডাক্তারবাবু দেখলেন এবং প্রেসক্রিপশন করে দিলেন এবং বললেন, চোখে পোকা ঢোকার জন্য ইনফেকশন হওয়াতে চোখের এই অবস্থা, যে ওষুধ লিখেছি ওতেই সেরে যাবে। সত্যি অল্প কয়েকদিনের মধ্যেই চোখ স্বাভাবিক হয়ে গেল। হাসপাতাল থেকে ফিরছেন সেদিন, তখন বিকাল 5টা। কিন্তু মনটা খারাপ। বাড়ি ফিরবেন কিভাবে? কোনোদিন এত দূরে একা আসেননি তিনি। নন্দভাই পরিচয় করিয়ে দিয়েছিল, পাশের একটি রুমে মেদিনীপুরের একটি ছেলে আছে, তার বাবার চিকিৎসা করাতে নিয়ে এসেছে সে। কাকতালীয়ভাবে রাস্তার পান দোকানে সেই ছেলে এবং বাবার সঙ্গেই দেখা। প্রভাতবাবু বললেন, আমার ছুটি হয়ে গেছে। সেও বলল, আমাদেরও ছুটি হয়ে গেছে, চলুন টিকিট কেটে নিয়ে আসি। রুমে এসে টাকা পয়সা নিয়ে আসামের ওই ভদ্রলোককে ছুটির কথা জানালেন প্রভাতবাবু। বললেন, টিকিট কাটতে যাচ্ছি, একটু দেরি হতে পারে। টিকিট কাটা হলো। পরের দিন রাত্রি 10টার সময় ট্রেন। লজে ফিরতে সেদিন রাত হলো। দেখা গেল ভদ্রলোক তখনও অপেক্ষা করছেন। কেন যে এই দূরদেশে এক অচেনা অজানা বৃদ্ধ নিজে উপযাচক হয়ে সাহায্য করে যাচ্ছেন অভিভাবকের মতো, সেই রহস্যের সমাধান জানেন একমাত্র তিনি। সেদিন রাতে স্বপ্নে এসে মাথায় হাত বুলিয়েছিলেন যিনি। এবার ফেরার পালা। পরের দিন সকালে রান্নার সাজ সরঞ্জাম ফেরত দিয়ে ভাড়া মেটালেন। লজ মালিকের রুম ভাড়া মেটালেন। দুপুরে খেতে বসে আসামবাসী ওই ভদ্রলোককে বললেন সব কথা। আমিও মেদিনীপুরের ছেলেটি সন্ধ্যা 7:30টায় বাড়ি যাওয়ার ট্রেন ধরার জন্য বেরোব। তিনি সন্ধ্যায় রুটি তৈরির নির্দেশ দিলেন মেয়েকে। সন্ধ্যায় খাওয়ার খেয়ে আসামবাসী ওই ভদ্রলোকটিকে আভূমি প্রণাম করলেন প্রভাতবাবু। এরপর শ্রী ঠাকুরকে স্মরণ করে লজ ছাড়লেন। রাত্রিবেলা ট্রেন ধরলেন, সুস্থভাবে বাড়ি পৌঁছালেন। এরপর লিখছেন প্রভাতবাবু স্বস্তিসেবক পত্রিকাতে, আসলে আমরা যখন ব্যাকুল হয়ে অন্তর দিয়ে তাকে ডাকি, তিনি স্থির থাকতে পারেন না, আমাদের সামনে বিপদভঞ্জন হয়ে দাঁড়ান।
ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাঁকে। আসলে তিনি যে কাকে দিয়ে কখন কিভাবে কি কাজ করাবেন তা কেউ জানে না। ভালো করে ভেবে দেখবেন, আমাদের জীবনেও এরকম ঘটনা অনেক সময় ঘটে। হয়তো কোনো অসুবিধায় পড়েছি, কেউ না কেউ এসে তাতে উপযাজক হয়ে সাহায্য করে চলে গেছে। যার কাছ থেকে হয়তো হেল্প এক্সপেক্টও করিনি, তিনি হয়তো হেল্প করে চলে গেলেন। যখন ঘটনা ঘটে তখন হয়তো খেয়াল করা হয় না, পরে ভাবতে গিয়ে মনে হয় ঘটনাটা কি খুব স্বাভাবিক ছিল। লোকে বলে উটকো বিপদ, আমি বলি উটকো সাহায্য। তাই বিপদের সময় টেনশন করে হবেটাই বাকি। সবচেয়ে সেরা পন্থা তাঁর কাছে আত্মসমর্পণ করা, সব চিন্তার ভার তাঁকে দেওয়া। শ্রী শ্রী আচার্যদেব বলেন, টেনশনের সময় অ্যাটেনশন বাড়াতে হয় তাঁর প্রতি। বিশ্ব দুনিয়ার সমস্ত হুকুমের উপরে তাঁর হুকুম চলে। তিনি যখন আছেন সাথে, অভিভাবক হয়ে ভয় কিসে? দরকার শুধু মনে অটল বিশ্বাস নিয়ে তাকে আঁকড়ে ধরার। কারণ তিনি তোমায় ধরেই আছেন, একাল সেকাল সব কালে। তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ ঢেলে দিলে।